নমস্কার। কিছুদিন পর থেকেই বিভিন্ন কলেজে ভর্তির জন্য অনলাইন ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে। সেন্ট্রালাইজ পোর্টালের মাধ্যমে এই অনলাইন ফর্ম ফিল আপ শুরু হবে। ফর্ম ফিল আপ অবধি ঠিক আছে, কিন্তু চয়েস সাজাতে গিয়ে আপনারা কিন্তু অনেকটাই সমস্যার সম্মুখীন হন। আজকের ভিডিওতে আপনারা কলেজ চয়েস কিভাবে করবেন সেটাই আজকে দেখিয়ে নেব। ফর্ম ফিল আপ করতে কোনো রকম টাকা লাগে না এবং একটি ফর্মের মধ্যে আপনারা ম্যাক্সিমাম 20টা কলেজ চয়েস করতে পারবেন। এবার কলেজ চয়েস করতে গিয়ে অনেকে কিন্তু মারাত্মক ভুল করে ফেলেন, যার ফলে তারা পছন্দের কলেজে কিন্তু চান্স পান না। ধরা যাক আপনার পছন্দের কলেজ আছে এই চারটে, এ, বি, সি এবং ডি। আমি চারটে কলেজের নামই এখানে রেখেছি। তার মধ্যে আপনার ফার্স্ট চয়েস হচ্ছে এ। ধরা যাক এ হচ্ছে খুব হাইফাই কলেজ, ওখানে খুব ভালো ভালো ছেলেরা হয়তো চান্স পেতে পারে। আপনার হয়তো মনে হলো এ কলেজে যদি চান্স আমি না পাই তাহলে আমি বি কলেজে পড়বো, যদি বি কলেজেও না পাই তাহলে সি এতে পড়বো, আর সি এতেও যদি না পাই আমি ডি এতে পড়বো। এছাড়া তো আপনারা 20টা দিতে পারছেন। আমি শুধুমাত্র এখানে চারটে কলেজই রেখেছি জাস্ট আপনাদের বোঝানোর সুবিধার জন্য। এবার আপনারা যখন কলেজের ফর্ম ফিল আপ করবেন WBCAP পোর্টালের মাধ্যমে, সবকিছু প্রথমে ফর্ম ফিল আপ করার পর মানে প্রোফাইল তৈরি করতে হয়। প্রোফাইল তৈরি করার পর শেষকালে অপশন আছে কলেজ চয়েস। এবার আপনারা চয়েস কিরকম দিলেন, আপনারা সার্চ করলেই তো পেয়ে যাচ্ছেন, ABCD চারটে কলেজই দেখতে পাচ্ছেন আছে। প্রথমে আপনি হয়তো দিয়ে দিলেন সি কলেজ, তারপর দিলেন বি কলেজ, তারপর এ, তারপর দেয়া হলো হয়তো ডি। এরকম চারটে কলেজ আপনারা চয়েস দিয়ে দিলেন। একটা নির্দিষ্ট সময় পর আপনার ফর্ম লক হয়ে যাবে, তারপর আপনি আর কিছু চেঞ্জ করতে পারবেন না। ফর্ম ফিল আপ হয়ে গেলে আপনার ফার্স্ট মেরিট লিস্ট যেটা আছে সেটা হয়তো পাবলিশ হলো। মেরিট লিস্ট পাবলিশ হতে দেখা গেল আপনার সব থেকে যেটা পড়ার ইচ্ছা আছে এ কলেজ, সেটা আপনি রেখে দিয়েছিলেন 3 নম্বরে। আর যেটা পড়ার ইচ্ছে প্রথম দিকে থাকেনি আর কি, এতে না পেলে বি, বিতে না পেলে আপনি হয়তো সি এতে যাবেন, এটাই আপনার ইচ্ছে ছিল, সেটা আপনি রেখেছেন 1 নম্বরে। মেরিট লিস্ট পাবলিশ হওয়ার সঙ্গে সঙ্গে দেখা গেল সি কলেজে আপনার নাম হয়তো এসে গেছে, আপনি সি কলেজে চান্স পেয়ে গেছেন, এটাই হয়তো দেখা গেল। ঠিক আছে, এবার আপনার তো ইচ্ছে ছিল এ কলেজে পড়া, তাহলে এ কলেজটা কি হলো? এক্ষেত্রে আপনার মনে দুটো প্রশ্ন আসতে পারে, আমি কি সি থেকে এতে যেতে পারবো? এক্ষেত্রে উত্তর হবে না, যেতে পারবেন না। আপনি সি থেকে এতে যেতে পারবেন না, কারণ আপনি যখন চয়েস সাজিয়েছিলেন সেখানে কিন্তু মেনশন করে দেয়াই ছিল আপনার যেটা ফার্স্ট চয়েস হবে সেটা 1 নম্বরে রাখতে, সেকেন্ড চয়েস যেটা হবে সেটা 2 নম্বরে, থার্ড চয়েস যেটা হবে 3 নম্বরে। মানে এই অনুযায়ী কলেজগুলোকে সাজানোর কথা কিন্তু বলা হয়েছিল, কিন্তু আপনি সেই জিনিসটাকে গুরুত্ব দেননি, যার ফলে আপনার প্রথম যেটা চয়েস ছিল সেটা আপনি রেখে দিয়েছেন 3 নম্বরে। এবার যখন আপনি সি কলেজে চান্স পেয়ে যাবেন, সি থেকে আপনি কিন্তু আর এই এ কলেজে আসতে পারবেন না। তাহলে আপনাদের সাজানোটা কিরকম হওয়া উচিত? যে কলেজটা আপনার সব থেকে পড়ার ইচ্ছে, যেখানেই আপনি হয়তো পড়তে চান, অবশ্যই সেই জিনিসটাকে নিয়ে আসুন 1 নম্বরে। তারপরে যেটা পড়ার ইচ্ছে সেটা 2 নম্বরে রাখুন, তারপরে যেটা ইচ্ছে সেটা 3 নম্বরে রাখুন, আর সবার শেষে যেটা ইচ্ছে সেটা 4 নম্বরে রাখুন। এরপরে আপনি আরো কলেজ অ্যাড করতে পারেন, সেটা আপনার ইচ্ছে। এই অনুযায়ী কিন্তু আপনাদের সাজানো হবে জিনিসটা। শুধু তাই নয়, ভুলবশতও কিন্তু গত বছর অনেকে ভুল কলেজ প্রথম দিকে দিয়ে ফেলেছিল, যার ফলে তারা মুশকিলে পড়ে গেছিল। হয়তো তাদের সেইটা ইচ্ছেই থাকেনি, তারা হয়তো চয়েস 20টা দিতে পারবে, ম্যাক্সিমাম 20টা তারা দিয়ে দিয়েছে। কিভাবে সাজাবে 1 2 3 4 এটা কিন্তু করেনি। তাহলে এরকম অবস্থায় কি করা উচিত? এরকম অবস্থায় আপনার উচিত, যদি আপনার মনে হয় এ কলেজেই আপনি পড়বেন, তাহলে প্রথম রাউন্ডে যে ভর্তি সেটা কিন্তু ছেড়ে দেওয়া উচিত। আপনি হয়তো বলবেন সেকেন্ড মেরিট লিস্ট তো বেরোবে, সেকেন্ড মেরিট লিস্টে এ কলেজে হয়তো আমার নাম আসতে পারে, তখন আমি এ কলেজে ভর্তি হয়ে যেতে পারবো। না, আপনি সবসময় আপগ্রেড হতে পারবেন। এই যে এটা হচ্ছে পিছন দিক, এটা হচ্ছে সামনের দিক, আপনি এদিক থেকে এদিকে যেতে পারবেন, এটাকে বলে আপগ্রেড হওয়া। ঠিক আছে, আপনি কখনো ডাউনগ্রেড হতে পারবেন না। প্রথমে 1 নম্বরই আপনি চান্স পেয়েছেন, 1 নম্বর থেকে আপনি আবার 4 নম্বর বা 3 নম্বরে কিন্তু যেতে পারবেন না। এটাই হচ্ছে ভর্তি সিস্টেম। সহজ কথায়, আপনার যদি 20টা চয়েস থাকে, আপনার ধরুন পড়ার ইচ্ছা আছে 1 নম্বরে, আপনি চান্স পেয়েছেন 15 নম্বরে। ঠিক আছে, প্রথম মেরিট লিস্টে আপনার 15 নম্বরে নাম এলো, আপনি 15 নম্বরে ভর্তি হয়ে থাকলেন। 15 নম্বর থেকে যদি 1 নম্বরে আপনার ভাগ্য ভালো থাকে, সেই মেরিট লিস্ট অনুযায়ী হয়তো 1 নম্বর কলেজে কেউই ভর্তি হয়নি, আপনি 15 থেকে সোজা 1 বা তার আগে যতগুলো কলেজ আছে আপনি দেখতে পাবেন সেগুলোতে আপনার নাম এসেছে কিনা। কিন্তু একবার 1 নম্বরে চলে গেলে বা 2 নম্বরে চলে গেলে 2 থেকে আপনি 15 বা 20তে আপনি যেতে পারবেন না। এটা হলো প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত হচ্ছে এটাই, প্রথম মেরিট লিস্টে আপনার যদি নাম আপনার চয়েস কলেজে এলো না, হয়তো চলে এলো আপনার নামটা হচ্ছে ডি কলেজে, আপনার নাম চলে এলো, আপনি চাইছেন হয়তো সি কলেজে পড়তে। এবার ধরুন এটা সাজানো এদিক ওদিক আছে, কোনো রকম অসুবিধা নেই। ধরা যাক আপনি এই ওয়াইজি আপনি হয়তো সাজিয়েছেন, সিটা 1, বিটা 2, এটা 3 আর ডিটা হচ্ছে 4। আপনার নাম চলে এলো ডি কলেজে বা এ কলেজে আপনার নাম এলো, আপনার কিন্তু সি কলেজে নাম আসেনি, আপনার ইচ্ছা আছে সি কলেজেই আপনার পড়ার। সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? এ কলেজে ভর্তি হয়ে যেতে হবে। ঠিক আছে, এ কলেজে আপনি ভর্তি হয়ে গেলেন ফার্স্ট মেরিট লিস্টে। সেকেন্ড মেরিট লিস্ট পাবলিশ হলো, সেকেন্ড মেরিট লিস্ট অনুযায়ী দেখা গেল সি কলেজে হয়তো সিট কিছু খালি আছে, সেক্ষেত্রে আপনি এই এ থেকে সি এতে আপনি চলে যেতে পারবেন। আপনাকে ভর্তি হয়ে থাকতে হবে। আপনি যদি ভর্তি না হন তাহলে কিন্তু সেকেন্ড মেরিট লিস্টে আপনি এ থেকে সিতে যেতে পারবেন না, সেখানে আপনার নামই থাকবে না সেকেন্ড মেরিট লিস্টে। আপনি যদি ভর্তি না হন তাহলে কি করে হবে? সেক্ষেত্রে কি উপায় আছে? আপনারা বলবেন আমি ভর্তি হইনি, মিস্টেক করে ফেলেছি, ডেট মিস্টেক করে ফেলেছি, কি হবে? গত বছর কিন্তু মপ আপ রাউন্ড হয়েছিল। মপ আপ রাউন্ড জিনিসটা অ্যাকচুয়ালি কি, প্রথম রাউন্ডে ফার্স্ট মেরিট লিস্ট এবং সেকেন্ড মেরিট লিস্ট কোনো জায়গাতেই আপনার নাম আসেনি, আপনার হয়তো ভুল চয়েস দেওয়া হয়ে গেছে, আপনি হয়তো ভর্তি হননি,
এরকম যদি ব্যাপার থেকে থাকে, আবার একটি মপ আপ রাউন্ড তৈরি হবে। মপ আপ রাউন্ড মানে কি, প্রথম যেমন ফর্ম ফিল আপ পর্ব হয়েছিল ওই রকমই আবার একটি ফর্ম ফিল আপ পর্ব হবে। এবার যাদের আগে থেকে রেজিস্ট্রেশন করা আছে তারা শুধুমাত্র কলেজগুলো ঠিকঠাক চয়েস করে দিলেই হবে, সেক্ষেত্রে তাদের আর নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে না। এবার অনেকে প্রথম রাউন্ডে হয়তো ফর্ম ফিল আপই করে না, তারা হয়তো অন্য কোনো কোর্স করতে চায়, সেক্ষেত্রে তারা কিন্তু আর একটা সুযোগ পাবে। তখন কিন্তু যে সিটগুলো খালি আছে সেই সিটগুলোয় তারা ভর্তি হতে পারবে। মপ আপ রাউন্ডেও কিন্তু ওই ফার্স্ট মেরিট লিস্ট আর সেকেন্ড মেরিট লিস্ট এরকম দুটো বেরোয়। প্রত্যেকবারই কিন্তু আমি বারবার বলছি সবসময় আপগ্রেড হওয়া যাবে। 15 নম্বর ধরুন আপনি 20টা কলেজের নাম দিয়েছেন, 20 নম্বর চয়েসে হয়তো আপনার ফার্স্ট মেরিট লিস্টে নাম এলো, আপনি 20 থেকে 2-এ যেতে পারবেন, 20 থেকে 1-এ যেতে পারবেন, কিন্তু 1 থেকে আবার 20-তে যেতে পারবেন না। আশা করি ব্যাপারটা আপনাদের বোঝাতে পারলাম। আর হ্যাঁ, আর একটা জিনিস আপনাদের মাথায় আসতে পারে, ধরা যাক আপনি প্রথমে ডি কলেজে চান্স পেয়েছিলেন, সেখানে হয়তো আপনাকে 4,000 টাকা দিয়ে ভর্তি হতে হয়েছে, ঠিক আছে। তারপর আপনি আপগ্রেড হলেন, আপগ্রেড হয়ে সি কলেজে গেলেন, সেখানে ভর্তি ফি হয়তো 5,000 টাকার মতো। তো সেক্ষেত্রে আপনাকে কত পেমেন্ট করতে হবে? 5,000ই দিতে হবে না এখানে অ্যাডজাস্ট হবে? হ্যাঁ, এখানে অ্যাডজাস্ট হয়ে যাবে। যদি 4,000 হয়, আপনি যখনই এই আপগ্রেড হবেন আর কি, তখন এক্সেস যে ফিটা লাগছে আর কি 1,000 টাকা, সেটাই শুধুমাত্র আপনাকে দিতে হবে। বাদ বাকি এই টোটাল যে 5,000 টাকা আবার নতুন করে এরকম কিন্তু কিছু দেওয়ার ব্যাপার নেই। উল্টোটাও হতে পারে, ধরা যাক আপনি 4,000 টাকা দিয়ে ভর্তি হয়েছেন, এখানে যে অন্য যে কলেজটায় আপনি ভর্তি হবেন তার ফি হয়তো 3,000 টাকা। তো সেক্ষেত্রে তো আমাকে কম পেমেন্ট করতে হচ্ছে, তাহলে এই 1,000 টাকা সেটা কি আমি ফেরত পাবো না? হ্যাঁ, সেটাও ফেরত পাবেন। সেটা ফেরত পাবেন একদম শেষকালে, যখন সমস্ত ফর্ম ফিল আপ পদ্ধতি শেষ হয়ে যাবে, তখন আপনি ফেরত পাবেন। আপনি এই ফর্ম ফিল আপ করার সময় যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিয়েছিলেন, সেই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারে কিন্তু এটা রিফান্ড হয়ে যাবে। আশা করি আপনাদের ব্যাপারটি বোঝাতে পারলাম। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।